আচ্ছা আমরা আরেকবার তোমাদের রিভিশন করে দিই। হ্যাঁ, আমরা এখানে বলছি যে ফ্রয়েডের মধ্যে আমরা যে কথাগুলো বলছি এগুলো ফ্রয়েড তার মনোসমীক্ষণ তত্ত্বে এই কথাগুলো বলেছে যে ফ্রয়েডের মধ্যে মানুষের মন প্রচণ্ডভাবে গতিশীল থাকে সাধারণত, এবং এই মন নামক মানবিক উপাদানটি সহজাত প্রবৃত্তি তার বিরোধ, গুরস্যা, অবদমন ইত্যাদির মতো কিন্তু কিছু ইচ্ছামূলক ক্রিয়া দ্বারা কি করে নিয়ন্ত্রিত হয়। মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং এগুলাকে নিয়ন্ত্রণ করে মানুষের মন বিভিন্নভাবে। আমরা এটার জন্য আমরা তিনটা উপাদানের কথা বলেছি। একটা হচ্ছে ইগো, সুপার ইগো। মানুষের মনের তিনটা স্তরের কথা আমরা বলেছি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা আসতেছি। তার আগে আমরা দেখি যে আমরা আমাদের সমাজ বাস্তবতা অবস্থান করে বিভিন্ন বিরোধ আর বাধাকে গ্রাহ্য করি। আমরা যে সমাজে বসবাস করি সেখানে আমাদের বিভিন্ন বিরোধ থাকে, বাধা থাকে। প্রত্যেকটা সমাজে বিরোধ আছে না, বাধা আছে না। তুমি যদি ফ্রি হয়ে যাও, সবকিছু তুমি ফ্রি, তাহলে তো তুমি সমাজের মানুষ না। সমাজে বাস করতে হলে তোমাকে সামাজিক বিধি, নিয়ম, ধর্মীয় বিধি নিয়ম এগুলো মানি আমরা, রাষ্ট্র আইন এগুলো মানতে হয়। কিন্তু ফ্রয়েড কি বলছে যে আমরা আমাদের সমাজ বাস্তবতা অবস্থান করে এবং বিভিন্ন বিরোধ আর বাধাকে গ্রাহ্য করে এর ফলে আমরা কখনোই কি হয় না, সম্পূর্ণ মানসিকভাবে স্বাধীন হতে পারি না। আমাদের মনটা কি হতে পারে না, সম্পূর্ণ স্বাধীন না। কিন্তু ওই যে আমার বিভিন্ন দায়বদ্ধতা থাকে, সামাজিক নিয়ম, রীতিনীতি, ধর্মীয় আচার, এগুলোর কারণে আমরা কি না স্বাধীন নই। আমাদের চিন্তার উপরও নেই কি স্বতঃস্ফূর্ত প্রভাব, স্বাধীনতা নেই। চিন্তাগুলো আমরা কি, আমি যেভাবে চিন্তা করি, আমি তোমাদেরকে বলেছিলাম যে ময়মনসিংহ টিটিসির সামনে যে একটা ভাস্কর্য আছে বলছিলাম, ভেনাসের একটা মূর্তি আছে, ওখানে একটা অর্ধ উলঙ্গ একটা ভাস্কর্য তৈরি করছে। শিল্পী মন কিন্তু তার সম্পূর্ণ স্বাধীনতা পাইলে সে পরিপূর্ণ একটা সুন্দর শিল্প গড়ে তুলতে পারে। এবং মানুষের মন যেটা চায় পরিপূর্ণভাবে সে সেটা সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয়, পারিপার্শ্বিক নানান কারণে সে করতে পারে। ফ্রয়েড বলছে যে কামনা, বাসনা আর যৌন তাড়না একটি মানুষ বিভিন্ন সামাজিক নিয়ম কানুনের জন্য তৃপ্ত করতে পারে না। তোমার ভিতরকার যে যৌন কামনা, বাসনা, আকাঙ্ক্ষা তোমার ভিতরে যেটা আছে সেটা আমি কি করতে পারি না, আমরা তৃপ্ত করতে পারি না। মানুষ সেটা কি করতে পারে না, তৃপ্ত করতে পারে না। কি কারণে? এই যে সামাজিক নিয়ম কানুনের কারণে। আমরা এখানে হাইলাইট করে দিয়েছি এই অতৃপ্তজাত ইচ্ছেগুলো, এই যে আমি হাইলাইট করেছিলাম, এই অতৃপ্তজাত ইচ্ছাগুলো অবদমিত হয়ে স্থান করে নেয় মানুষের মনের অচেতন স্তরে। কোন স্তরে? অচেতন স্তরে। তোমার যে অতৃপ্ত ইচ্ছা, যে ইচ্ছাটা যাচ্ছে, এটাকে আমরা কি করছি, সামাজিক কারণে এটাকে অবদমিত করে রাখছি, চাপা দিয়ে রাখছি। এটাকে যখন আমরা চাপা দিচ্ছি, এটা কোথায় গিয়ে জমা হচ্ছে? অচেতন স্তরে। আমরা আগে বলেছিলাম যে আমরা পরাবাস্তবতা যখন আমরা বিশ্লেষণ করি, পরাবাস্তববাদ, তখন বলি যে আমরা মনের দুটো স্তরের কথা, চেতন, অচেতন। আরেকটা আছে দুটার মাঝখানে এটা থাকে, যেটা হচ্ছে অবচেতন বা মগ্ন চেতন। এটার ইংরেজি হচ্ছে কনশিয়াস, এটা আনকনশিয়াস, আর এটা হচ্ছে সাবকনশিয়াস। সাবকনশিয়াস মাইন্ডে মানুষ অনেক সত্য কথা কিংবা মনের গোপন কথাগুলো প্রকাশ করতে চায়। আমাদের এই অবদমিত ইচ্ছায়, যেটা আমরা সামাজিক দায়বদ্ধতা নানান কিছুর কারণে কি করতে পারি না, প্রকাশ করতে পারি না, এটাকে জমা হয় কোথায়? অচেতন স্তরে। মনের কোন স্তরে? অচেতন স্তরে জমা হচ্ছে। এই অচেতন স্তরে অবদমনকে কেন্দ্র করে সৃষ্টি এক ধরনের বিপরীতমুখী বিরোধ ও বাধা। আমি একটা ইচ্ছা করলাম, এটা পূরণ করতে পারলাম না, এটা কি করলাম, পাঠিয়ে দিলাম অচেতন স্তরে। এবং সে তো একেবারে তো ভেনিশ হচ্ছে না, সুপ্ত অবস্থায় থাকতেছে ভিতরে, তুষের আগুনের মতো ভিতরে ঘুরতেছে, জ্বলতেছে। তারপরে কি হয় দেখো, যা কি করে তোমার লজ্জা, ভয়, দুঃখ ইত্যাদি সব বিভিন্ন মানসিক বা মনস্তাত্ত্বিক বিপর্যয় সৃষ্টি করে। অনেক ইচ্ছা তুমি যখন চরিতার্থ করতে পারো না, তোমার ভিতরে প্রচন্ড জেদ কাজ করে, যেটা শিশুরা কি করে প্রকাশ করে ফেলে। যারা বড় হয় এরা অতটা প্রকাশ করে না। আবার কিছু কিছু মানুষ এটাকে যখন অবদমন করে রাখতে পারে না, অনেক সময় সেই মস্তিষ্কে বিকৃতি ঘটে। মানুষের যে ইচ্ছা পূর্ণ হয়নি, যার জন্য সে
অতৃপ্ত, যে ইচ্ছাটা তোমার কি হয়নি, পূর্ণ হয়নি, সেই অবদমিত অতৃপ্তি ও ইচ্ছাগুলোই অচেতন স্তর থেকে স্বপ্ন হয়ে বেরিয়ে আসে। ওই যে স্বপ্ন আমরা কোথায় দেখি? অবচেতন। তখন দেখি অবচেতন। তুমি যখন জেগে আছো তুমি কিন্তু স্বপ্ন দেখছো না, তুমি যদি কোনো কল্পনা করো, এটা তোমার প্ল্যান। ঘুমায় যখন যাও এর মাঝখানে তোমার আদৌ ঘুম জাগ্রতর মাঝখানে, এটা নাম হচ্ছে, এটা আমরা নাম হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন বা মগ্ন চেতন। এই মগ্ন চেতনের মানুষ কি করে? স্বপ্ন দেখে। এই সময় যে তোমার যে যে অচেতন স্তরের ইচ্ছাগুলো এটা কি করে? বের হয়ে আসে মানুষের। ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী মনের চেতন ও অবচেতন, ফ্রয়েড বলছে মানুষের এই যে চেতন আর হচ্ছে অবচেতন, এই দুইটা মিলায়া, এই চেতনটা আর অবচেতন এই দুইটা মিলায়া একটা টার্ম তৈরি হয়, যেটার নাম দিয়েছে হচ্ছে ইগো। যেটার নাম কি দিয়েছে? ইগো। এটাকে বাংলায় করছি আমরা কি? অহং। আর মনের যে, আমরা এটা উল্টায় দেওয়া দরকার ছিল, সবচেয়ে নিচের স্তরের নাম হচ্ছে কি? ঈদ। মনের সবচেয়ে নিচের স্তরের নাম হচ্ছে কি? ঈদ। মন স্বাভাবিকভাবে তোমার ঈদে পড়ে থাকে। স্বাভাবিকভাবে কোথায় পড়ে থাকে? ঈদে পড়ে থাকে। এবং আমরা ঈদের কথা বলবো আসছি। ফ্রয়েড বলছে আমরা যে চেতন এবং অবচেতন মনে যে একটা ভাব তৈরি হয়, এটার নাম হচ্ছে তিনি কি? ইগো। আমরা বাংলায় এটার নাম করছি কি? অহং। আচ্ছা, আমরা ছিলাম যে এখানে বলছেন কি এটার নাম কি দিয়েছে তিনি? ব্যক্তি মানুষের অহং নাম দিয়েছে। সামাজিক অহং সবসময় বাস্তবতার নিয়ম কানুন মেনে চলে। ইগো কি করে? এই ঈদ একটা খারাপ কাজ করতে চায়, অপকর্ম করতে চায়, নানান কিছু করতে চায়। এই ইগো তোমাকে কি করে? ঈদকে বাধা দেয়, যেটা করা যাবে না। সমাজ, রাষ্ট্র, আইন, রাষ্ট্রীয় আইন, ধর্মীয় আইন তোমাকে এটাকে স্বীকার করবে না কিংবা স্বাধীনতা তোমাকে দিবে, তখন এটাকে অহং কি করে? বাধা দেয়। এই যে তোমার এই যে অহংগুলো, সামাজিক অহং সবসময় কি করে? বাস্তবতার নিয়ম কানুন মেনে চলে, সব আমরা বলছি। এবং অচেতন মনে বন্দি কামজ ইচ্ছা, ওই যে আমরা বলছিলাম যে তোমার ভিতরকার যে অচেতন মনে তুমি পাঠিয়ে দিলা, যে তোমার কামজ ইচ্ছা, বাসনা ইচ্ছা, এগুলো কোথায় পাঠিয়ে দিছো? তুমি কোথায় পাঠাইছো? অচেতন স্তরে। খেয়াল করছো না? আমরা আমাদের যে এই কামজ ও বাসনাগুলো কোথায় পাঠিয়ে দিয়েছিলাম? অচেতন স্তরে আমরা পাঠিয়ে দিয়েছি। এই অচেতন স্তরে এটা কি করে? কামজ ইচ্ছাগুলো, বাসনাগুলো কি করতে দেয় না? আসতে দেয় না হচ্ছে ইগো। কে আসতে দেয় না? ইগো আসতে দেয় বা অহং আসতে দেয়। ফ্রয়েড কথিত, আচ্ছা ফ্রয়েড কি করছে? ফ্রয়েডের সংশোধিত মতবাদে অহং আংশিক চেতন এবং আংশিক অচেতন রূপকে গ্রাহ্য করা হয়েছে। এখানে ফ্রয়েড এটা পরবর্তীতে একটু সংশোধন করছে, কিন্তু আমরা এটাকে বলবো কি অদ, যে আংশিক চেতন ও আংশিক অচেতন রূপকে গ্রাহ্য করা হয়েছে। ফ্রয়েড কথিত আংশিক চেতনকে অহং আর শুধু অহং হিসেবে চিহ্নিত করবে, আর অচেতন অহংকে বলবো অদ। অচেতন যে স্তরটা, এটার নাম কি? অদ। মানুষের মন স্বাভাবিকভাবে অচেতন, যে আমাদের যে অচেতন অংশটা, মানে আমরা চিন্তা না করে যে অবস্থানটা থাকে, যুক্তির বাদন না কাজ করে যে অবস্থানটায়, এটার নাম কি হবে? ঈদ বা অদ। ফ্রয়েড বলছে এটার নাম হচ্ছে ঈদ, আমরা বাংলা করছি এটাকে অদ। এবং অদ কি করে? সবসময় সুখসূত্র মেনে চলে। অদ সবসময় কোন সূত্র মেনে চলে? সুখসূত্র মেনে চলে। লাইট অফ করে দাও, লাইট ডিস্টার্ব করে দিতে বসে। অদ সবসময় তোমাকে কি করে? সুখ, হ্যাঁ, অদ সবসময় কোন সূত্র মেনে চলে? সুখসূত্র মেনে চলে। দেখো এর কামনা, বাসনা ইত্যাদি পরিপূর্ণ বাস্তবায়ন হচ্ছে আমাদের মনে যে ঈদের স্তরটা, ঈদ যে অবস্থা, এটা সবসময় সুখ চায়। এবং কামনা বাসনা বাস্তবায়ন, অদ জৈবিক কামনা বাসনা তারা না, যেহেতু সবসময় সমাজের নিয়ম কানুন মানে না, সেহেতু অহং ওদের সব ইচ্ছে পূরণ হতে দেয় না বা বাস্তবতার সূত্র গ্রাহ্য করে। ওদের যে কামনা বাসনা ইচ্ছা সমাজের নৈতিক আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ নয়,
তারপরও তা অপূর্ণ থেকে অবদমিত হয়ে অচেতন স্তরে জমা হতে থাকে এবং যে অহং বাস্তবতা সূত্র মানে তাকে ফ্রয়েড অতি অহং বা অধিসত্তা বলেছে। আমাদের ঈদে যে কামনা বাসনাগুলো জাগে সেগুলোকে কি করে বাধা দেয় ইগো। তোমার ভিতরে যে ইগো আছে, তোমাকে কেউ অপমান করলে বা তোমাকে কেউ কটু কথা বলে আমরা এগুলো প্রতিবাদ করি স্বাভাবিকভাবে। তোমার ভিতরকার যে মানুষের ভিতরকার যে পশু প্রবৃত্তি থাকে সেখানে বাধা দেয় কি ইগো। ইগো বাধা দিয়ে তাকে কি করে অপকর্ম থেকে তাকে বিরত রাখে। ইগো তাকে বাধা দিচ্ছে এবং এই মনের অচেতন স্তরে অবচেতন স্তরে যে ক্রিয়াকলাপ ঘটে সেটা যখন চরিতার্থ করতে চায় মন বাধা দেয় কি ইগো বাধা দেয়। ইগো যখন বাধা দেয় তখন তুমি কি করো সব কাজ করো না। অনেক সময় সব ইগোর বাধা তো মানি না, না মানে কিছু কাজ করে ফেলি না। ঈদ এতটাই তীব্র, তোমার কিছু কিছু কাজ আমরা কি করি করে ফেলি, ইগোর বাধা আমরা কি করি না মানি না। তবে তুমি যেই মানুষকে বা যেই ইচ্ছাটা তুমি ঈদ করতে চায় ইগো তোমাকে কি করলো বাধা দিবে। বাধা দেওয়ার পরে তুমি ইগোর কথা মাইন না, এটাকে একেবারে স্টপ করে দিলে, কাজটা করলে না, তখন তোমার মন কোন স্তরে চলে যাবে সুপার ইগো। মানে তুমি মহৎ, তুমি অপকর্ম করলে না, তোমার বিবেক তোমাকে এতটাই বাধা দিল তার না তুমি কি হলো অধিসত্তায় চলে আসো। এই হচ্ছে ফ্রয়েডের ইগো সুপার ইগোর কথা। এবং এই অবদমিত ইচ্ছাগুলো সবগুলোকে কোথায় জমা হয় অচেতন স্তরে। অচেতন স্তর থেকে অবচেতন মনে মানুষ যে কাজগুলো করে ঈদ সবসময় কোথায় থাকে, ঈদ সবসময় অবচেতন অবচেতন। এরপরে আমরা ফ্রয়েড তার মনোসমীক্ষক তত্ত্বে মানুষের যৌন আকাঙ্ক্ষা অবদমন শৈশবকালীন যৌনতার বিষয় ইত্যাদি বিস্তারিত আলোচনা করেছেন। তার মধ্যে মানুষের আত্মরক্ষামূলক কাজ হলো অহং প্রবৃত্তি। মানুষকে আত্মরক্ষা করার জন্য কি হেল্প করে অহং। ইগো তোমাকে কি করে আত্মরক্ষামূলক কাজ করে। কাম প্রবৃত্তির উপাদান হিসেবে আমরা সব ধরনের প্রেম, ভালোবাসা, বন্ধুপ্রীতি, আদর, সোহাগ ইত্যাদি চিহ্নিত করতে পারি। মানে একজনের প্রতি ভালোবাসা, আদর, সোহাগ, স্নেহ, এর মধ্যে ফ্রয়েড বলছে কিছু একটা কাম প্রবৃত্তি আছে, বাসনা আছে। এবং কাম প্রবৃত্তির উপস্থিতি হলো একজন মানুষের জৈবিক সংগঠনের মৌলিক উপাদান। কাম প্রবৃত্তি একটা মানুষের জৈবিক সংগঠনের মৌলিক উপাদান। কারণ হচ্ছে তোমার ভিতরে কাম না থাকলে তোমার জৈবিক সংগঠন হবে না। তুমি কাম চরিতার্থ না করলে বংশবিস্তার হবে না, এটাই স্বাভাবিক। কাম প্রবৃত্তি তো থাকবে মানুষের মাঝে। এরপর একটি শিশুর জন্ম হওয়ার সাথে সাথে আত্মকামী সত্তা হিসেবে যৌন অনুভূতি কেন্দ্রিক কাম প্রবৃত্তি দিকে এগিয়ে যায়। শিশু জন্ম হওয়ার পর তার ভিতরে প্রবৃত্তি তার চেতনা থাকতে পারে। ফ্রয়েড বলছে একটি শিশু জন্মের পর নিজেকে ছাড়া সে অন্য কাউকে কি করে না স্বাধীন সত্তা হিসেবে গ্রাহ্য করে। অবস্থায় সে হয়ে ওঠে আত্মকামী নার্সিসাস। আমরা নার্সিসাসের কথা বলেছিলাম, নার্সিসাস বলতে পারবা কি? হ্যাঁ, নিজেকে ভালোবাসা। নার্সিসাস হচ্ছে নিজেকে শ্রেষ্ঠ মনে করা। এটা একটা টার্ম আছে, নার্সিসিজমে ভোগা একটা আবার প্রবলেম আছে। নিজেকে তুমি সবার সেরা মনে করো না, এক কথায় বললে নার্সিস তুমি সবার সেরা এটাই মনে করো, আর তো তোমার সমকক্ষ না। কিংবা আমি গতদিন বলছিলাম যে তোমরা কি করো, বেশি বেশি তোমরা পড়তে বসে টেবিলে আয়নার সামনে রাখো না, আয়না দেখো বারবার। কারণ তুমি নিজেকে খুব ভালোবাসো, এত ভালোবাসো যে তুমি নিজেকে অন্যদের চেয়ে সুপার লেভেলে নিয়ে যেতে চাও। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু মানুষের হয় এবং এটা মানুষের মন থেকে উৎসাহিত। এবং একটা শিশু কি করে, ধর নার্সিসাস, আত্মকামী নার্সিসাস হয়। বয়স বাড়ার সাথে সাথে একটি কিশোর যখন তার সমবয়স্ক অন্য কোনো কিশোরের, তখন মনস্তাত্ত্বিক কারণে এ ধরনের কাম প্রবৃত্তি সৃষ্টি। এইটার নাম দিছে ফ্রয়েড। এই ধরনের কাম প্রবৃত্তি যাকে আমরা বলি সমকাম, সমলিঙ্গের প্রতি যেটা সমকাম। এবং এরকম যৌন চেতনা যদি প্রাপ্ত স্তর পর্যন্ত চেতনা থাকে তাই এটা সমকাম হিসেবে গণ্য। প্রাপ্ত বয়সের পরও যদি তার সমলিঙ্গের প্রতি কামনা থাকে তাহলে সে সমকাম। কিন্তু এটা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে এটা তার কি করবে, বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণ চলে যায়। হ্যাঁ, তখন আর সমলিঙ্গের প্রতি হবে না। যদি সমলিঙ্গের প্রতি হচ্ছে তাহলে সমকামী সে। হ্যাঁ, ইউরোপ আমেরিকাতে যেটা এখনকার যুগে যেটা চলছে, অধিকাংশ ক্ষেত্রে এটা ওরা ফ্রি। কিন্তু একটা শিশুর বয়স বাড়ার সাথে সমলিঙ্গের প্রেম সাধারণত বয়স বাড়ার সাথে চলে যায় এবং একসময় নারী পুরুষ কেন্দ্রিক যৌন কামনার বিষয়বস্তু হয়ে ওঠে। কাম প্রবৃত্তির উপাদান হিসেবে আরো কিছু বিষয় নিয়ে তাত্ত্বিক ধারণা দিয়েছেন ফ্রয়েড।
যার মাঝে ইডিপাস, অ্যাশনা, ইলেকট্রা, ইডিপাস কমপ্লেক্স যেটাকে আমরা বলি, ইলেকট্রা কমপ্লেক্স, এগুলো পরবর্তী তোমাদেরকে আমি দেখাবো। মর্ষকাম, দশকাম যে উপরে তোমার করেছেন এগুলো পরে আসবে। একটি পুরুষ শিশু তার আত্মকামকে গ্রাহ্য করে বিপরীত লিঙ্গে মায়ের প্রতি যে যৌন আকর্ষণ অনুভব করে, একই সাথে একটি পুরুষ শিশু তার আত্মকামকে গ্রাহ্য করে বিপরীত, পুরুষ শিশু হচ্ছে মা আর বলছে মেয়ে শিশু হচ্ছে পিতার প্রতি ভালোবাসার যে প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করে ঈর্ষা, ঘৃণা দেখা দেয়। ফ্রয়েড ইডিপাসে অ্যাশনা হিসেবে তাকে চিহ্নিত করেছেন। আর ইডিপাস কমপ্লেক্স যেটা বিপরীত মনস্তাত্ত্বিক উপাদান হলো স্ত্রী শিশুর পিতার প্রতি যৌন আকর্ষণ, মাকে ঘৃণা, ঈর্ষা করা, যাকে ফ্রয়েড বলেছে ইলেকট্রা কমপ্লেক্স। এটার নাম কি আবার? ইলেকট্রা কমপ্লেক্স। হ্যাঁ, ইত্যাদির ফলে